আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। দেশের অর্থনীতির গতিশীলতা বাড়াতে চট্টগ্রাম বন্দরই ভরসা বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশের এই প্রধান সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড নয়, নেপাল, ভুটান সহ 7 সিস্টার্সেরও হৃৎপিণ্ড এ বন্দর। এছাড়া চট্টগ্রাম শহরকে চলতি মৌসুমের মধ্যে জলাবদ্ধতা মুক্ত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দিনব্যাপী সফরে বুধবার সকালে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। পরে দেশের প্রধান সমুদ্র বন্দরের NCT-5 পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। দেশের অর্থনীতির পরিবর্তনে চট্টগ্রাম বন্দরকে মূল ভরসা উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির অগ্রগতির জন্য বন্দরের পথকে উন্মুক্ত করতে হবে। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের করবে। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা প্রচার হবে। শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য নয়, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। বিশ্বমানের অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে চট্টগ্রামকে তুলে ধরা সম্ভব বলে জানান ডক্টর ইউনূস। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিটান দিয়ে হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয়। পরে বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউসে চট্টগ্রাম প্রশাসনের উদ্যোগে মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কে উন্নয়ন সংক্রান্ত মত বিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা। যত আইটেম আছে এবারে এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এবছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব, সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো, সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই, সেটা আমরা একটু লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা। না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল। অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে। এ সময় সম্মানসূচক ডক্টরেট অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে। আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব গড়তে পারি। জাহিদ রহমান, আরটিভি। এদিকে দিনভর ব্যস্ততা শেষে দীর্ঘ 1.5 যুগ পর নিজ পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিকেলে সেখানে পৌঁছে পারিবারিক কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। পরে নিজ গ্রামবাসীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে আবেগঘন মুহূর্ত পার করেন প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদল। সাম্য হত্যার ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিক্ষোভ মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে দাবি করেন তারা। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বুধবার সকালে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয়, প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের, মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয়,
এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। ময়নাতদন্ত শেষে শাম্যর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাহরিয়ার আলম শাম্যের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রপার বিচার লাগবে, এটাই আমাদের কথা, বিচার লাগবে এবং এই ক্যাম্পাসটাকে আমরা একটা সেফ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এর থেকে এটা ছাড়া আর আমাদের কোনো ইচ্ছা নাই। হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। শাম্য হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে রাজধানীর গ্রিন রোড ও রাজাবাজার এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে ফেসবুক পোস্টে শাম্য হত্যার বিচার নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন। দীপন দেওয়ান, RTV, ঢাকা। শাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের TSC সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। তুলে দেওয়া হবে গেট সংলগ্ন বিভিন্ন ভাসমান দোকান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন পক্ষের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে একটি পুলিশ বক্স ও CCTV ক্যামেরা স্থাপন এবং নিয়মিত বিরতিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসিফ মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে রাত 8টার পর কেউ প্রবেশ করতে পারবে না। এটি দেখাশোনার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং টিম গঠন করা হবে। উদ্যানে আলোর ব্যবস্থার জন্য পর্যাপ্ত লাইট স্থাপন করা হবে। অব্যবস্থাপনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা, অপরাধ চক্র, নানা ধরনের, এগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয়গুলো কী। ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার 70-80%-এরই লিঙ্ক আছে সোহরাওয়ার্দী উদ্যানের সাথে। এটা আমরা এর আগেও প্রলয় গ্যাং থেকে শুরু করে নানা ইস্যুতে আমরা দেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং জগন্নাথের সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবি নিয়ে সকালে রাজধানীর কাকরাইলে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জ করলে ছাত্র, শিক্ষক ও সাংবাদিক সহ অন্তত 36 জন আহত হয়। এর আগে মঙ্গলবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জরুরি সংবাদ সম্মেলনে জবি ঐক্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেয় জবি শিক্ষার্থীরা। শিক্ষার অধিকার নেওয়ার জন্য এরকম তালবাহানা বিশ্বের কোথাও হয় না। বাজেট বৈষম্য শুরু করছে, হল নাই কিছু। ঢাকা শহরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কীভাবে হয়? আমরা শান্তিপূর্ণ অবস্থায় নিচ্ছি, মেয়ের আসছে, পুলিশে কোন সাহস এমনি মারে? আমরা আমাদের শিক্ষার মূল 3টা দাবি চাইছি। যদি মৌলিক অধিকার দিতে না পারে জগন্নাথ বন্ধ করে দিক। জগন্নাথে যখন 19 সালে ভর্তি হয়ে শুনছিলাম যে বেগম খালেদা জিয়া করে দিছে, হাসিনা কোনো উন্নয়ন করে নাই, তাই ইউনিটে এসে লাভ কি আমাদের? আমাদের 50-এর অধিক স্টুডেন্ট হাসপাতালে ভর্তি, তারা আমাদের সাথে কেন এই ধরনের কাজ করলো? তারা জবাব দিবেন। আমাদের হল আন্দোলন একটা যৌতিক আন্দোলন। আমরা আসার আগেই সাউন্ড গ্রেড মারা শুরু করেছি, তার মানে উস্কে দিয়েছে। স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা, পেছনে কাজ করেছে গণতন্ত্রকামী মানুষ। ছাত্রদের এখন পড়ালেখায় মনোযোগ দিতে হবে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, তরুণ প্রজন্ম ভুল পথে গেলে ভবিষ্যৎ গন্তব্য ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তনে অবদান ছাত্র সমাজের। বিকেলে শিল্পকলা একাডেমিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিগত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেটার গৌরব কিন্তু তোমাদের, আমরা সেটা গর্বের সঙ্গে বলে থাকি। তোমরা যে দায়িত্ব পালন করেছো সেখানে আসার জন্যে বিগত 15 বছরে
যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ, তারা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর সংগ্রাম করে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। পুলিশের হাতে মরণাস্ত্র না রাখার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক। অপরাধ বাড়ার পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনাও ঘটবে এমনটা মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। তিনি বলেন, এতে শুধু অপরাধী নয়, নিষিদ্ধ দল ও সংগঠনও সুযোগ নেবে। এআর বাদলের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গেল বছরের 5 আগস্ট পুলিশ মারণাস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করে। আবু সাইদের মতো নিরস্ত্র শিক্ষার্থীকেও হত্যা করতে ছাড়েনি আইন শৃঙ্খলা বাহিনী। গুলি খাইছে একটা। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় গেল 12 মে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা চলছে সর্বত্রই। নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত অবাস্তব। এতে করে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। অপরাধের সুযোগ নেবে, খুন, ছিনতাই, রাহাজানি করবে যেখানে জানে যে পুলিশ ধারে কাছে নেই এবং পুলিশের কাছে যেহেতু কোনো মারণাস্ত্র নাই, সুতরাং এই অপরাধের মাত্রাটা ভীষণভাবে বেড়ে যাবে। এই বিশ্লেষকের মতে আগে কাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন দিক বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তের কথা ভাবা যেত, কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে না। যেসব দল, যেসব সংগঠন এখন আপনার আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারা তো প্রথম টার্গেট, সফট টার্গেট হবে লেথাল অস্ত্রবিহীন পুলিশ। সুতরাং এটা পুলিশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে। পুলিশের অস্ত্রটা সরিয়ে নেওয়াটা খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ একটি অবস্থান বলে আমি মনে করছি। এআর বাদল, RTV, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রায় 4 কোটি 81 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করে দুদক। 2023 সালে তারেক রহমানকে 9 বছর ও ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন জুবাইদা। আদালত বিলম্ব মওকুফ করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে তার আপিল শুনানির জন্য নিম্ন আদালতের নথি তলব করেছে। আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন। ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যেই ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। জিয়া পরিবারকে রাজকীয় হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদা রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের আপিল শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে 1 জুন। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। 1 জুনের রায়ে দলটি নিবন্ধন ফিরে পাবে এবং নতুনভাবে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে আশা করছেন মনির। দলের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ারও আশা জানান তিনি। 2013 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন, তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগড।
পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে তার দেশ সমর্থন করে। আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে, আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সরাতৈলে দাফন করা হয়েছে। এশা নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পরিবারের সবার ছোট শাম্মের অকাল মৃত্যু মানতে পারছেন না আত্মীয় স্বজন ও এলাকাবাসী। এদিকে এই ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সন্ধ্যায় মাদারীপুরের ব্রাহ্মণদী এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার হরিশঙ্করপুরে পরকীয়ার জেরে স্ত্রী মেঘলা খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মামুনের বিরুদ্ধে। এ সময় মামুন তার 2 শিশু কন্যাকে মাটিতে ফেলে হত্যার চেষ্টা করে, পরে নিজে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে মেঘলাকে বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে মামুন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপরদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্লা নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এছাড়া যশোরের নির্মাণাধীন ভবনের 5 তলা থেকে পড়ে মোহাম্মদ আলাল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, সকালে আশুলিয়ার পলাশবাড়ি কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন 10 বছরের লিমন হোসেন ও 8 বছরের মানিক হোসেন। তারা দুজনেই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। মঙ্গলবার খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। ভোলার ভেলোমিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ভেলোমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে 370 জন অসহায়, গরিব ও দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 2 ভাগে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 10টায় দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরেছে রিশাদ, সাকিব, ফিল সিমন্স ও অন্য কোচিং স্টাফ সহ 17 জন। বাকিরা যান সন্ধ্যায়। এদিকে শঙ্কায় থাকা পাকিস্তান সিরিজ মাঠে গড়ালেও আসতে পারে সূচিতে পরিবর্তন। আরও জানাচ্ছেন রাফি আমিন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 2 ভাগে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্যটা আপাতত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়া। তবে যেই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে টাইগাররা, সেই পাকিস্তান সফর এখনও শঙ্কায়। যদিও ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আসার আলোই দেখছে 5 ম্যাচের টি-20 সিরিজটি। অবশ্য লিটনরা পাকিস্তান সফর করলেও নির্দিষ্ট সময়ে তা মাঠে গড়াবে কি না, এখন সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। মূলত পাক ভারত সংঘাতে স্থগিত হওয়া পিএসএল ফের মাঠে গড়াবে 17 মে থেকে, যার ফাইনাল 25 তারিখ। অথচ সেদিনই হওয়ার কথা সিরিজের প্রথম টি-20। যদিও এখনো পর্যন্ত 2 দেশের ক্রিকেট বোর্ড থেকে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি সিরিজ নিয়ে। তবে সিরিজটি হলে টুর্নামেন্ট পেছানো ছাড়া আর কোনো সহজ উপায়ও নেই পিসিবির। সবকিছু ঠিক থাকলে আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 খেলে 21 মে পাকিস্তান সফর করার কথা টাইগারদের। রাফি আমিন, RTV।
ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামে সম্পন্ন হলো সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণের কার্যক্রম সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় সুইমিং পুলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5 জেলা থেকে সাঁতারু বাছাই করা হয়। গত 10 মে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধনের পর চট্টগ্রাম বিভাগের 5টি জেলা থেকে 17 জন সাঁতারুকে বাছাই করেছে সুইমিং ফেডারেশন। চট্টগ্রামের ট্যালেন্ট হান্টে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। এই ট্যালেন্ট হান্টে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদের জন্য সব রকমের সুযোগ সুবিধাই রাখছে সুইমিং ফেডারেশন। সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ সাঁতারুদের ইএস কার্ড তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিন ও নৌবাহিনীর কমান্ডার আলিমুল ইসলাম। দেশের 64টি জেলার 15টি ভেন্যুতে হচ্ছে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।